ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা, জানালেন প্রধানমন্ত্রী। রাজস্ব নিয়ে জনগণের বিভ্রান্তি দূর করার আশ্বাস। রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ, প্রার্থিতা প্রত্যাহার করেনি কেউই, জানালেন ইসি সচিব। বৃহস্পতিবার ভোট। দেশ পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিয়েছে সরকার, বলছে জামায়াত। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে কাজ করার দাবি রিজভির। এবং মিয়ানমার রোহিঙ্গাদের বাঙালি বলাই ঢাকার উদ্বেগ, রাষ্ট্রদূতকে তলব। ভুল তথ্যের তীব্র প্রতিবাদ। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি আসাদুজ্জামান। পলাতক ফ্যাসিস্ট চক্র দেশকে ঋণ ও আমদানি নির্ভর রাষ্ট্রে পরিণত করেছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ সবাইকে নিয়েই এগিয়ে যাওয়ার লক্ষ্যে বর্তমান সরকারের। মঙ্গলবারের দুপুরে জাতীয় রাজস্ব সম্মেলনে এসব কথা বলেন সরকার প্রধান। রাজস্ব কাঠামোকে জনবান্ধব হিসেবে গড়ে তোলার কথা উল্লেখ করে অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা চলছে বলে জানান তিনি। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদনে বিস্তারিত। কর্মকর্তাগণকে বিনীত অনুরোধ করছি, মাঠ পর্যায়ে কর্মকর্তা কর্মচারীদের উদ্বুদ্ধ করা এবং রাজস্ব আহরণের গতি বাড়াতে দ্বিতীয়বারের মতো রাজস্ব সম্মেলন আয়োজন করে রাজস্ব বোর্ড ও এনবিআর। সম্মেলনে যোগ দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, এনবিআরকে নির্ভরযোগ্য বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে দেখতে চায় জনগণ। জনগণ বিশেষ করে করদাতাগণ এনবিআরকে তাদের আস্থাভাজন প্রতিষ্ঠান হিসেবে দেখতে চায়। দক্ষ এবং টেকসই রাজস্ব ব্যবস্থাপনার মাধ্যমে জন আস্থা অর্জন সম্ভব। করদাতাদের সেই প্রত্যাশা পূরণের দায়িত্ব আপনাদেরকে অবশ্যই নিতে হবে। ফ্যাসিস্ট আমলে ঋণ এবং আমদানি নির্ভর অর্থনীতি বন্দোবস্তের সমালোচনা করে তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মের উপর অতিরিক্ত ঋণের বোঝা চাপাতে চায় না বর্তমান সরকার। করদাতাদের উপর বারবার করের বোঝা বাড়িয়ে রাজস্ব বৃদ্ধির নীতি খুব সম্ভবত টেকসই পদ্ধতি নয়, বরং কর প্রদানে সক্ষম ব্যক্তিদেরকে শনাক্ত করে তাদেরকে যথাযথ নিয়মে করের আওতায় আনার ব্যবস্থা করার কার্যক্রম উদ্যোগ গ্রহণ করা বোধহয় অত্যন্ত প্রয়োজন। এজন্য ডিজিটালি আধুনিক ডাটা ভিত্তিক কর প্রশাসন গড়ে তোলার খুব সম্ভবত কোনো বিকল্প নেই। তারেক রহমান বলেন, সরকার অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে। প্রত্যেককে নিজের কাজ সঠিকভাবে করলেই ইতিবাচক পরিবর্তন আসবে। সরকারে দায়িত্বে যারা আছেন, সরকারের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, আমরা চাই আপনারা নিরাপদে স্বস্তি নিয়ে আপনারা দেশ গঠনে কাজ করুন। সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার অঙ্গীকার করে প্রধানমন্ত্রী বলেন, জনপ্রত্যাশা গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে বর্তমান সরকার। সরকার চায় সকলকে সাথে করে নিয়ে বাংলাদেশকে গড়ে তুলতে। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। বহুল কাঙ্ক্ষিত রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে নির্বাচন কমিশন ইসি। এই নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত শেষ দিনে কোনো প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেননি বলে নিশ্চিত করেছেন ইসি সচিব আখতার আহমেদ। জানান, তফসিল অনুযায়ী বৃহস্পতিবার হতে যাচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন। এর ফলে দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট। মুদাসসির আলীর প্রতিবেদন। মঙ্গলবার ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন, তবে শেষ পর্যন্ত কেউই প্রার্থিতা প্রত্যাহার না করায় ৩ দশকেরও বেশি সময়ের পর রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিএনপির প্রার্থী হিসেবে রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ। ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানান নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ। আমরা আগামী ২০ তারিখে একটা নির্বাচনে যাচ্ছি। ৩৫ বছর পরে আমাদের সবারই একটা নতুন অভিজ্ঞতাটা হবে। সে পর্যন্ত আমরা সবাই অপেক্ষা করি। এদিকে সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা ও রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতির খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি AFM সাইফুল করিমের হাইকোর্ট বেঞ্চ রিট নিয়ে শুনানি শেষে এই আদেশ দেন।
সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ গেল ১৩ই আগস্ট রিটটি দায়ের করেন। রিটের পক্ষে নিজেই শুনানি করেন তিনি। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। আমি আদালতকে পুঙ্খানুপুঙ্খভাবে দেখানোর চেষ্টা করেছি যে জনাব ইউনুস আলী আকন্দ বর্তমানে যে সমস্ত বিষয়গুলো উত্থাপন করছেন 2017 সালে রিট পিটিশনও তিনি একই বিষয়ে উত্থাপন করেছিলেন এবং তখনও তার রিট পিটিশন রিজেক্ট হয়েছিল এবং আদালত আমাদের উভয় পক্ষের বক্তব্য শুনেছেন। জনাব ইউনুস আলী আকন্দ যে রিট পিটিশনটা সরাসরি খারিজ করে দিয়েছেন। সংবিধানের বিষয়ে সংশোধন কিংবা পরিমার্জনের বিষয়টি পার্লামেন্টের বিষয় বলে আদালত উল্লেখ করেছেন বলেও জানান অ্যাটর্নি জেনারেল। সংবিধানের সংশোধন, সংযোজন, বিয়োজন যা কিছু সবই পার্লামেন্টের উপর নির্ভর করে। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। প্রথম 6 মাসেই বিএনপি তাদের ইশতেহারে ঘোষিত বেশ কিছু প্রতিশ্রুতি থেকে সরে গেছে বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। গণভোট প্রশ্নে নেতিবাচক অবস্থান, গ্যাস জ্বালানি সংকট, বেকারত্ব ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের সমালোচনা করেন তিনি। মঙ্গলবার বিকেলে মগবাজারে জামায়াতের কার্যালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন মিয়া গোলাম পরওয়ার। নির্বাচনী ইশতেহার পূরণে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী। মঙ্গলবার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে স্থায়ী কমিটির নতুন 4 সদস্যের শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। স্থায়ী কমিটিতে নতুন যুক্ত অন্য সদস্যরা বলেন, জনপ্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ বিএনপি সরকার। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সমাধিতে স্থায়ী কমিটির নতুন 4 সদস্য শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি দোয়া মোনাজাতে অংশ নেন। এর আগে বিএনপির বিভিন্ন স্তরের নেতারা মিছিল নিয়ে সমাধিস্থলে যান। স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো শেরেবাংলা নগর এলাকা। শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী বলেন, 6 মাসে 2.5 কোটি বৃক্ষরোপণ ও বিভিন্ন ধর্মীয় গুরুদের ভাতাসহ জনগণের নানা প্রতিশ্রুতি পূরণে কাজ করছে সরকার। যে আশা, যে ভরসা নিয়ে আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা আশা করি 4 জনই সেই দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করার চেষ্টা করব, যাতে এই দলকে সুসংগঠিত করা যায়, শক্তিশালী করা যায় এবং এটার অগ্রগামিতার জন্য আমরা এই 4 জনই ভূমিকা রাখব। স্থায়ী কমিটির আরেক সদস্য আমানুল্লাহ আমান বলেন, নির্বাচনের পর জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে বিএনপি সরকার। সরকারের সাথে জনগণের ব্রিজ নির্মাণ করব। আমরা জনগণকে নিয়ে এই দলকে, এই সরকারকে সহযোগিতার মধ্য দিয়ে, নিষ্ঠার সাথে কর্মকাণ্ড পরিচালনার মধ্য দিয়ে আমরা কাজ করে যাব। স্থায়ী কমিটিতে যুক্ত হওয়া অন্য 2 সদস্য ফরাদ হালিম ডোনার এবং ইসমাইল জবিউল্লাহ বলেন, তারেক রহমানের নেতৃত্বে আগামীতে নতুন বাংলাদেশের সূচনা হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তার 3 বছরে যে সমস্ত কর্মসূচি করছে এই দেশের জনগণের জন্য, আমার ধারণা ওনার ছেলে বর্তমান প্রধানমন্ত্রী তার চেয়ে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছেন। আমাদের নেতা জনাব তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে দেশ এবং জাতিকে গড়ে ওঠার সঙ্গে আমরা যেন একত্রে কাজ করতে পারি, এই তৌফিক যেন আল্লাহ আমাদের দেন। সবার সম্মিলিত প্রয়াসে মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা জানান বিএনপির শীর্ষ নেতারা। জনাব তারেক রহমানের কোনো ব্যক্তিগত স্বার্থ নয়, তার জীবন, তার মন সবকিছু দেশের জন্য তিনি উৎসর্গ করেছেন। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে এআই ক্যামেরা স্থাপন করায় পরিবহনে চাঁদাবাজির প্রবণতা কমবে বলে মনে করছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনাঘাট এলাকায় অটো সুপার ফাইন সিস্টেম এআই ক্যামেরা উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। মহাসড়কের চাঁদাবাজিকে মালিক কিংবা শ্রমিক পক্ষের যেই জড়িত থাকুক, ক্যামেরায় তাদের রেকর্ড থাকবে বলে জানান মন্ত্রী। মহাসড়কে যে চাঁদাবাজি হয় সেটা মালিক পক্ষ থেকে হোক, শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে হোক বা পুলিশের পক্ষ থেকে হোক, সব কিছু ক্যামেরায় যেহেতু রেকর্ডেড থাকবে, আশা করি এই প্রবণতাটা কমবে এবং আমি বিশ্বাস করি জনগণের সহযোগিতায় আমরা মহাসড়কে চাঁদাবাজি বন্ধ করতে পারব। বেনাপোল স্থলবন্দরে কার্গো হ্যান্ডেলিং আরও সহজ করার আহ্বান জানিয়েছেন ভারতীয় ব্যবসায়ীরা। মঙ্গলবার সচিবালয়ে ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের পর এসব কথা জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার
আব্দুল মুক্তাদির জানান, স্থলবন্দরের কার্যক্রম গতিশীল হলে দুই দেশের আমদানি রপ্তানি খরচ কমবে। দুই পক্ষের সমন্বয়ে প্রস্তাবিত টাস্ক ফোর্স গঠনের প্রস্তাবকেও চমৎকার উদ্যোগ বলে জানান তিনি। মন্ত্রী বলেন, পারস্পরিক ব্যবসায়িক ও বিনিয়োগের সম্পর্ক সম্প্রসারণের উদ্যোগ উভয় দেশের জন্য ইতিবাচক। দেশে সারের কোনো সংকট নেই, তবে পরিকল্পিতভাবে কেউ সংকট সৃষ্টি করতে চাইলে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন কৃষিমন্ত্রী আমিনুর রশিদ। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। রপ্তানির জন্য কৃষি পণ্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রী বলেন, দেশে কৃষি উৎপাদন বাড়ানোর পাশাপাশি রপ্তানি বাজার সম্প্রসারণে সরকার কাজ করছে। সরকারের ৬ মাসে ২৪,১৮,০০০ বৃক্ষরোপণ করা হয়েছে বলেও জানান তিনি। শিক্ষকদের জন্য স্বতন্ত্র পে স্কেল চালুর কথা ভাবা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। তিনি বলেন, ২০২৭-২৮ শিক্ষাবর্ষ থেকে কারিকুলামে খেলাধুলাকে অন্তর্ভুক্ত করা হবে। মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানে এক অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী। এ সময় শিশুদের মেধা বিকাশে খেলাধুলার উপর গুরুত্বারোপ করেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। আরও জানাচ্ছেন রাজীব আহমেদ। শ্রেণীকক্ষে গতানুগতিক শিক্ষার পরিবর্তে দেশীয় খেলাধুলার মাধ্যমে আনন্দদায়ক পরিবেশে প্রাথমিক শিক্ষাদান নিশ্চিতের লক্ষ্যে যৌথভাবে কর্মশালার আয়োজন করে প্রাথমিক শিক্ষা একাডেমি ও আন্তর্জাতিক সংস্থা সেভ দ্য চিলড্রেন। এতে উপস্থিত ছিলেন শিক্ষা এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমন্ত্রীরা। ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, আওয়ামী শাসনামলে শিক্ষা ব্যবস্থায় নেতিবাচক সংস্কৃতি ছিল, তবে বর্তমান সরকারের লক্ষ্য সুস্থ সমাজ বিনির্মাণ করা। রাজনৈতিক যে প্রেক্ষাপট আমরা 17 বছর দেখেছি, সেটা থেকে বের হয়ে এসে আমরা যাতে একটি সুস্থ, মননশীল, ধৈর্যশীল এমন একটি রাষ্ট্র কাঠামো রেখে যেতে চাই, যাতে তারা সুস্থভাবে বেড়ে উঠতে পারে, তারা যাতে ডিভাইসের হাত থেকে দূরে থাকে, তারা যাতে ওই মাদকের করাল গ্রাস থেকে দূরে থাকে। খেলার ছলে শিখন পদ্ধতিতে গুরুত্ব দিয়ে শিক্ষা খাতের অগ্রগতিতে নিজেদের পরিকল্পনা তুলে ধরেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ক্রিটিক্যাল থিংকিং এবং প্রবলেম সলভিং যদি আমাদের শেখাতে হয়, তাহলে আসলে খেলার মাধ্যমেই শেখানোটা সবচেয়ে সহজতর এবং একমাত্র উপায় হয়তো এভাবেই সম্ভব। ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ শ্রেণী এবং পরের বছর থেকে প্রথম শ্রেণী থেকেই খেলাধুলাকে শিক্ষা কারিকুলামে অন্তর্ভুক্ত করতে যাচ্ছে সরকার। শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন বলেন, সন্তানদের উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করতে খেলাধুলায় আগ্রহী করে গড়ে তোলা জরুরি। পরে আমরা একটা জায়গায় এইবার তড়িঘড়ি করে শুরু করেছি, আগামীতে 1 থেকে শুরু হবে 2028 থেকে। এবার পরিমার্জন 4টা নতুন বই, আর আমরা নির্মোহ ইতিহাস যতটুকু পেয়েছি এই স্বল্প সময়ে। শিক্ষকদের স্বতন্ত্র পে স্কেল চালুর কথাও জানান তিনি। শিক্ষকদেরকে আলাদা স্বাতন্ত্রিক পে স্কেল করা, নট টু কম্পেয়ার উইথ আদার্স। ওটা সচিবের সাথে তুলনা করব না, বা আমরা একজন এমএলএস এর সাথে তুলনা করব না। মেধাবী প্রজন্ম গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেও জানান মন্ত্রী। আমাদের কারেকশন হওয়াটা কিন্তু সকলেরই দরকার। কারেকশন হওয়া। রাজীব আহমেদ, মোহনা সংবাদ, ঢাকা। রাজধানী ঢাকা সহ 3 জেলায় গণপরিবহনে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে যাতায়াতের বিশেষ গোলাপি বাস সেবা চালু করেছে বিআরটিসি। মঙ্গলবার সকালে তেজগাঁওয়ের বিআরটিসি ডিপোতে এই সার্ভিস উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী রেল শেখ রবিউল আলম। এ সময় তিনি বলেন, এতে নারীদের নিরাপত্তার পাশাপাশি তৈরি হয়েছে কর্মসংস্থানের সুযোগ। মাফিউর রহমানের রিপোর্টে বিস্তারিত। প্রতিদিনই জীবিকার প্রয়োজনে রাজপথে নামতে হয় হাজারো নারীকে। তবে গণপরিবহনে চলাচলে রয়েছে পাহাড়সম চ্যালেঞ্জ। ভিড়ের মধ্যে অস্বস্তি ও নিরাপত্তাহীনতা তো আছেই। যাতায়াতের কষ্ট দূর করতেই ব্যতিক্রমী পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসি। দূর থেকে নজর কাড়বে দৃষ্টিনন্দন গোলাপি রঙের এই বাস। এর যাত্রী ছাড়াও চালক ও কন্ডাক্টর সহ পরিচালনার দায়িত্বে থাকছেন নারীরাই। উদ্বোধনী অনুষ্ঠানে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, নারীদের যাত্রাপথে পূর্ণ নিরাপত্তার পাশাপাশি তৈরি হচ্ছে নতুন কর্মসংস্থান। যে 200 ইউনিভার্স আমরা ডাইরেক্ট প্রক্রিমেন্টে দিয়েছি, তার মধ্যে 100 নারীদের জন্য আমরা রাখছি বিভিন্ন রুটে। তার মানে হচ্ছে রুট আরো বাড়ছে, বাসের সংখ্যা বাড়ছে, নারী বাস পরিষেবা নিশ্চিত হচ্ছে। শুধুমাত্র এই 3 জেলায় নয়,
অন্যান্য বিভাগে। তিনি আরও বলেন, এর আগেও এরকম উদ্যোগ নেওয়া হলেও তা স্থায়ী হয়নি। এবার এ বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান মন্ত্রী। এই সেবাটা উত্তর আরো কিভাবে মানসম্মত করা যায়, আরো কিভাবে নারী বান্ধব পরিবেশে নারী যাত্রীদেরকে উৎসাহিত করা যায়, যে লক্ষ্যে আমরা আজকে উদ্বোধন করছি, সেই সেবাটা যাতে অব্যাহতভাবে ক্রমান্বয়ে সমৃদ্ধ হয়, সে ব্যাপারে আমাদেরকে ঢেলে সাজাতে হবে বিআরটিসিকে। প্রাথমিকভাবে ঢাকায় 10, চট্টগ্রামে 2 ও বগুড়ায় 2টি সহ মোট 14টি বাস চলবে নির্ধারিত 13 রুটে। 134টি স্টপেজের মাধ্যমে এই সেবা দেয়া হবে। এর পরিধি আরও বাড়বে, প্রত্যাশা যাত্রী ও চালকদের। প্রত্যেকটা পরিবহন সেক্টরে আমরা সমান তাল মিলিয়ে এবং নারীদেরকে খুব সেফলি একটা দিতে পারি। পাবলিক বাসে যখন উঠতে নেই আমাদের সিট থাকবে বলে কি মহিলা উঠান যাবে না, মহিলা উঠান যাবে না। আমরা এই বিআরটিসি বাসটা দেওয়ানোর কারণে সরকারকে আমি অনেক অনেক ধন্যবাদ। আমাদের জন্য অনেক ভালো হয়েছে, অনেক সুবিধা হয়েছে। সমস্ত নারীর জন্য একটা ভালো একটা সুবিধা পাওয়ার একটা। চাকা ঘোরার পাশাপাশি এই পিং বাস নারীর ক্ষমতায়ন ও নিরাপদ সড়কযাত্রার নতুন এক প্রতীক। সেবার মান বজায় থাকলে বদলে যাবে দৈনন্দিন যাতায়াতের চিত্র। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। হামের উপসর্গে 24 ঘন্টায় আরও 3 জনের মৃত্যু হয়েছে। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। এর 15 মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে 819 জন, আর নিশ্চিত হামে মৃত্যু 99 জনের। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা 918 জন। সবশেষ 24 ঘন্টায় সারা দেশে আরও 1002 জনের শরীরে হামের উপসর্গ দেখা দেয় তথ্য পাওয়া গেছে। এদিকে 24 ঘন্টায় ডেঙ্গুতে আরও 3 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে 753 জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। হাম সংক্রান্ত শারীরিক জটিলতা নিয়ে দ্বিতীয়বার ভর্তি হওয়া রোগীদের মধ্যে মৃত্যুর হার বেশি বলে জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় আশঙ্কাজনক হারে বাড়ছে হাম রোগীর সংখ্যা। পরীক্ষা নিরীক্ষায় হাম আক্রান্তর শরীরে অন্যান্য ভাইরাসের উপস্থিতিও পাওয়া যাচ্ছে বলে জানান শিশু বিশেষজ্ঞ অধ্যাপক আতিকুল ইসলাম। এমআর আসাদের রিপোর্টে বিস্তারিত। চলতি বছরে হাম ও এর উপসর্গে প্রাণহানি ঘটেছে প্রায় 1000। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে 100 জনের। নিশ্চিত হাম শনাক্তের সংখ্যা 18,000-এরও বেশি। সন্দেহজনক সংক্রমণ প্রায় 1.5 লাখ। গেল কয়েক মাস সংক্রমণ কিছুটা কমলেও গেল এক সপ্তাহে ফের বেড়েছে সংক্রমণ। বাংলাদেশ শিশু হাসপাতালের অধ্যাপক আতিকুল ইসলাম জানান, হাম রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়, ফলে আক্রান্তদের পুনঃভর্তির ঘটনা বেশি ঘটছে। 3-4-5 মাসের মধ্যে এত অঙ্কের মৃত্যু, এটা তো আমাদের জন্য কষ্টকর। এবং আমরা চেষ্টা করেছি, এবং যে রোগীগুলো আসছে মারা যাওয়ার কারণ হলো এত র্যাপিড ডিটোরেট করছে যে আসার সাথে সাথে মানে শ্বাসকষ্ট, পরের দিনই এত খারাপ যে ভেন্টিলেটর লাগে বা সিপিআপ বা হাই ফ্লো লাগে। দেওয়ার সাথে সাথে ওই হাই ফ্লো ভেন্টিলেটরও তার স্যাচুরেশন মেনটেন করতে পারতেছিল না। তখন আমাদের তার কিছু করার জায়গা থাকে না। জানান, মৃতের তালিকায়ও পূর্বে আক্রান্তদের সংখ্যা বেশি, তাই শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এমন খাবার গ্রহণের পরামর্শ দেন তিনি। ভালো খাবার খাবে, হাই প্রোটিন ডায়েট দিবে, কিছু ভিটামিন দিয়ে, জিঙ্ক দিয়ে, মানে ইমিউনিটিকে একটু বুস্ট আপ করার জন্য, নিজের ইমিউনিটিকে একটু স্ট্রং করার জন্য। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই বাচ্চাগুলো যেগুলো বিশেষ করে মেল নারিশ বাচ্চা, তাদের আগে থেকে যাদের ডেভেলপমেন্টাল একটু মানে উইক ডেভেলপমেন্টাল হোক বা মেল নিউট্রিশন আছে, ওরা কিন্তু রিপিটেড ইনফেকশন হচ্ছে। এখানে কিন্তু আমরা কিছু কিছু ভাইরাস এডিশনাল পেয়েছি, অ্যাডেনো ভাইরাস, বোকা ভাইরাস, কিছু কিছু রেসপিরেটরি সিনসিটিভ ভাইরাস, দু একটা কোভিডও পেয়েছি, কম। তবে অ্যাডেনো ভাইরাসের সংখ্যা অনেক বেশি, এবং যেগুলো যে অ্যাডেনো ভাইরাস আমরা পেয়েছি নিজের নিউমোনিয়ার সাথে কো ইনফেকশন হিসাবে, সেই রোগীগুলো কিন্তু দীর্ঘ সময় লাগতেছে ভালো হতে, এবং কিছু কিছু বাচ্চা মারা যাচ্ছে। ডেঙ্গু নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন এ বিশেষজ্ঞ। আক্রান্তদের সুচিকিৎসা দেবার মতো সক্ষমতা বর্তমানে হাসপাতালগুলোতে আছে বলেও মত দেন ডাক্তার আতিকুল। এখন যদি শখে আমরা জানি কতটুকু ফ্লুইড কয় ঘন্টায় দিতে হবে, কত সময় দিতে হবে, কি ফ্লুইড দিতে হবে, আমরা কিন্তু জানি। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের সাম্প্রতিক বক্তব্যের বিষয়ে উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমারের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করে ঢাকার অবস্থান তুলে ধরেন মিয়ানমার অনুবিভাগের মহাপরিচালক তৌফিকুর রহমান। বৈঠকে গেল 15 আগস্ট মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত রোহিঙ্গা বিষয়ক বিবৃতির প্রসঙ্গ তুলে ধরে মহাপরিচালক বলেন, অনেক তথ্যই ভুল পরিসংখ্যানের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। বিশেষ করে বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর সংখ্যা নিয়ে মিয়ানমারের দেয়া তথ্য সঠিক নয়।
পরে এক ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ বলেন, মিয়ানমারের দেয়া রোহিঙ্গাদের সংখ্যার সঙ্গে একমত নয় ঢাকা। রাজনীতির সদরে অন্দরে বইটি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির প্রবাহ ধারার একটি দলিল বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, বইটি শুধু সুখপাঠ্য নয়, রাজনৈতিক কর্মী, সমাজকর্মী ও সচেতন নাগরিকদের জন্য সংগ্রহে রাখার মতো একটি গুরুত্বপূর্ণ দলিল। মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বইটির প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সূচিপত্র প্রকাশিত বইটি লিখেছেন দৈনিক প্রতিদিনের সম্পাদক, বাংলাদেশের সম্পাদক মারুফ কামাল খান। এতে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী সহ বিশিষ্টজনেরা। সদরে এবং অন্দরে যাহা যাহা তিনি লিখেছেন, সেখান থেকে রস আস্বাদন করা এবং সেখান থেকে জ্ঞান আহরণ করা দুটোই নির্ভর করবে পাঠকের উপরে, কতটা গভীর মনোযোগ থেকে বইটা পাঠ করছেন এবং তার নিজের ইতিহাস জ্ঞান কতটা প্রসারিত, তার উপরেই নির্ভর করবে মারুফ কামাল খানের এই রাজনীতির সদরে অন্দরে বইয়ের পাঠকপ্রিয়তা। সড়ক দুর্ঘটনায় 5 জেলায় 11 জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন প্রায় 30 জন। তাদের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় একই সড়কে 8 ঘন্টার ব্যবধানে পৃথক দুটি মোটরসাইকেল দুর্ঘটনায় 4 জন নিহত হয়েছেন। ভোরে নিয়ন্ত্রণ হারিয়ে কালভার্টের নিচে পড়ে 2 জন এবং দুপুরে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে আরও 2 মোটরসাইকেল আরোহী মারা যান। মুসলিমপুর ফাঁকে কালভার্টে আপনার দুদিনের সড়ক দুর্ঘটনা, সরাসরি গাড়িটা নিয়েছে ওই খাদে ওই জায়গাটাতে কোনো নিরাপত্তা লোক নাই। একটা যে ওখানে একটা লাইট নেওয়ার লোক থাকবে, কেটের একটা রাস্তা খোলা আছে, একটা লোক রাখা দরকার, এই জিনিসটা নাই। গুরুতর আহত মোটরসাইকেল আরোহীকে ঠিকমতো চিকিৎসা না দেওয়ার অভিযোগে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিক্ষোভ করেছেন নিহতের স্বজনরা। তবে অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। অ্যাক্সিডেন্ট হয়েছে, এখানে একটা জীবিত ছিল, ওটা এখানে নিয়ে এসছে, এখানে কোনো ডাক্তারই যায়নি ওর কাছে, কোনো হেল্প করছে না, কোনো সহযোগিতা করছে না আমাদেরকে। আবার উল্টা ওরা আমার দেখা যায় এখানে একটাই বেড নাকি। আমি আসার আগে অন্য ডক্টর ছিল আর কি, আরএমও স্যারও তখন উপস্থিত ছিল। তখন আমি আসার আগে কি হয়েছে সেটা সম্বন্ধে আমার আসলে কোনো আইডিয়া নাই। গোপালগঞ্জে বালুবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত 25 জন। গোপালগঞ্জ টেকেরহাট সড়কে এই দুর্ঘটনা ঘটে। ফরিদপুরের ভাঙ্গায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ের সঙ্গে সজোরে ধাক্কা লেগে এক তরুণ নিহত হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন। ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। এখানে নাফিজ নামে একজন মৃত অবস্থায় আমাদের হাসপাতালে এসেছে, আর আরেকজন সুমন নামে আরেকজন ব্যক্তি ওই একই অ্যাক্সিডেন্টে আমাদের এখানে এসেছে। ওনাকে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে পরবর্তীতে আরও উন্নত চিকিৎসার জন্য তাকে আমরা ফরিদপুর মেডিকেলে রেফার করেছি। এদিকে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি লোহা বোঝাই ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছে। অন্যদিকে দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরের বাসস্ট্যান্ড বটতলী এলাকায় সকালে স্কুলে যাওয়ার পথে দ্রুতগতির একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় 3য় শ্রেণীর একটি শিশু নিহত হয়েছে। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। দুর্গম পাহাড়ে স্বাস্থ্যসেবার মান উন্নয়ন ও জীবনহানির ঝুঁকি কমাতে সেনাবাহিনীর 22 ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি লক্ষ্মীছড়ি জোনের উদ্যোগে 15 দিনব্যাপী গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা সহ প্রাথমিক চিকিৎসা সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকালে লক্ষ্মীছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে গ্রহণকালে 20 প্রশিক্ষণার্থীর মাঝে সনদপত্র ও প্রাথমিক চিকিৎসার উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে লক্ষ্মীছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খান সাজিবুল ইসলাম এসব বিতরণ করেন। এ সময় তিনি বলেন, জরুরি পরিস্থিতিকে পাহাড়ের দুর্গম এলাকায় প্রাথমিক চিকিৎসা দিতে লক্ষ্মীছড়ি জোন এই প্রশিক্ষণের আয়োজন করে। আরো প্রত্যন্ত অঞ্চল থেকে যারা আছেন তাদেরকে আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করব, যেন রাতে অন্ধকারে কোনো মা, কোনো বোন অথবা আপনার কোনো প্রতিবেশী যদি অসুস্থ হন তাহলে আপনারা যেন এই প্রাথমিক চিকিৎসাটা দিতে পারেন এবং তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে অতি অল্প সময়ের মধ্যে আপনারা যেন চিকিৎসা কেন্দ্রে আনবেন। এবার খেলার খবর ফুটবল। বড় বাজেটের দল গড়েই থেমে থাকেনি মোহামেডান স্পোর্টিং ক্লাব। নতুন মৌসুমের জন্য চূড়ান্ত করেছে বিদেশি কোচও।
আর্জেন্টাইন বংশোদ্ভূত স্প্যানিশ কোচ সান্তিয়াগো ভারেলাকে কোচ করেছে সাদা কালোরা। দুপুরে মোহামেডান ক্লাবের ভবনে 53 বছর বয়সী এই কোচের নাম ঘোষণা করেন ক্লাবের ডিরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভুইয়া। উয়েফা প্রো লাইসেন্সধারী এই কোচের কোচিং ক্যারিয়ারের বড় অংশই কেটেছে ভারতে। এদিকে ঢাকা আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাস রূপকে সরিয়ে দেওয়া হয়েছে। নতুন ম্যানেজার আবাহনীর সাবেক ফুটবলার শহীদ হোসেন স্বপন। আবারও প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন মারুফুল হক। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ফ্যাসিবাদ বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা, জানালেন প্রধানমন্ত্রী। রাজস্ব নিয়ে জনগণের বিভ্রান্তি দূর করার আশ্বাস। রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ, প্রার্থিতা প্রত্যাহার করেনি কেউ, জানালেন ইসি সচিব। বৃহস্পতিবার ভোট। দেশ পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিয়েছে সরকার, বলছে জামায়াত। নির্বাচনী প্রতিশ্রুতির পূরণে কাজ করার দাবি রিজভির। এবং মিয়ানমার রোহিঙ্গাদের বাঙালি বলাই ঢাকায় উদ্বেগ, রাষ্ট্রদূতকে তলব, ভুল তথ্যের তীব্র প্রতিবাদ। দর্শক, এই ছিল মোহনা সংবাদে। মোহনার সর্বশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।